এক সপ্তাহ আগে আলমারি থেকে দুটো শাড়ি বের করেছিল নীলা। সেই শাড়িটাই ড্রাই ওয়াশ করিয়ে নিয়ে এসে রেখে দিতে যাচ্ছিল। নীলার পেছনে দাঁড়িয়েছিল তার একমাত্র ননদ মিতুল। মিতুল একটা বিয়ে বাড়ি যাবে আজকেই, তার কোনো এক বান্ধবীর বিয়ে। তাই বৌদিকে শাড়ি বের করতে দেখে একটা সুন্দর শাড়িতে হাত দিয়ে মিতুল বলল, ইস বৌদি, তোমার শাড়িটা কি সুন্দর গো, কোথা থেকে কিনেছ? এটা তো বেশ দামি মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো এসব কালার তোমার গায়ে মানাবে না। তোমার গায়ের রং তো একটু চাপা, এসব শাড়ি আমাদের পরলে বেশ ভালো লাগে। দেখো আমি তো তোমার থেকে একটু ফর্সা। মিতুল এই কথা বলে বৌদির গায়ের সঙ্গে মিলিয়ে দেখল নিজের হাত, তারপর তাচ্ছিল সহকারে একটু হাসি দিল। নীলা একটু মৃদু হাসি দিয়ে উত্তর দিল, গায়ের রঙে কি আসা যায় মিতুল, রং আজ আছে কাল নেই। আমার এক দিদি ভীষণ ফর্সা ছিল, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার পর আগুনের তাপে সে আজ কালো হয়ে গেছে। মেয়েদের রূপ, রং, যৌবন এ সমস্ত কিছু ক্ষণস্থায়ী, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। তাই এসব নিয়ে যত অহংকার কম করবে ততই ভালো। তার মানে কি তুমি আমাকে খোঁটা দিচ্ছ আমি অহংকারী? এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে? না না মিতুল, আমি তোমাকে খোঁটা দেব কেন? তুমি তো খুব সুন্দর দেখতে। তুমি আমি বললে না তোমার রঙের থেকে আমার রঙটা একটু চাপা, তাই বলেছি। এই রূপ রং মাত্র কিছুদিনের জন্য, আর বিশেষ কিছু না। তারপর বলো, তুমি কি কিছু বলবে? আচমকা মিতুলকে নিজের শাড়ি ধরে টান দিতে দেখে মিতুল হকচকিয়ে গেল। আসলে মিতুল খুব একটা নীলার ঘরে আসে না, প্রয়োজন না পড়লে কথাও বলে না। কিন্তু আজ হঠাৎ নীলার শাড়িতে টান দিল কেন, সেই কৌতূহল চেপে রেখে নীলা উত্তর দিল, আজকে তোমার বিয়েবাড়ি যাওয়ার কথা ছিল না, তুমি এখনও যাওনি? তোমার দাদা যে বলল তোমাকে নামিয়ে দিয়ে সে অফিসে যাবে। আমি দাদাকে বারণ করেছি, বলেছি একাই যেতে পারবো। দাদা অফিসে চলে গেছে। আর তাছাড়া আমি কি এখন ছোট নাকি যে সব জায়গায় দাদাকে নিয়ে যেতে হবে? এখন তো একা একা সব জায়গায় যেতে পারি। নীলা মিতুলকে বলল, ও আচ্ছা। এই উত্তর দিয়ে শাড়ি দুটো আলমারিতে ভরে রাখতে যাচ্ছিল, কারণ নতুন শাড়ি বেশি দিন বাইরে রাখলে শাড়ি নষ্ট হয়ে যেতে পারে। নীলাকে ওইভাবে শাড়ি দুটো ভরে রাখতে দেখে মিতুল বলল, দেখছো আমি শাড়ি ধরে আছি, জুলুম করে হাত থেকে কেড়ে নিয়ে শাড়ি ভরে দেবে নাকি? মানছি তোমার শাড়ির কালারটা আর ডিজাইনটা অনেক সুন্দর, কিন্তু তার মানে তো এই নয় যে শাড়িটাতে আমি হাত লাগাতে পারি না। শাড়ি নিয়ে এমন ভাব করছো যেন পৃথিবীতে সব থেকে সুন্দর শাড়ি কেবল তোমারই আছে। মাত্র ড্রাই ওয়াশ করে নিয়ে এসেছি। আগামী সপ্তাহে আমার ভাইয়ের বিয়ে আছে, নতুন শাড়ি তো কিনে দিতে পারবে না তোমার দাদা ভাই, তাই ভাবছি শাড়িটা পরেই যাব, সেই জন্য একটু ভরে রাখছি। ভরে না রাখলে শাড়িটা নোংরা হয়ে যাবে, তুমি তো জানোই। না বৌদি, আমি ওসব শুনবো না। আজকে শাড়িটা আমি পরে যাব। তোমার এই শাড়িটা আমায় দাও, আমি আমার বান্ধবীর বিয়েতে পরে যাব। যতই হোক বান্ধবী বলে কথা, ভালো শাড়ি না পরে গেলে হয়? আমার যেসব শাড়িগুলো আছে ওসব শাড়ি পরে বিয়েবাড়ি যাওয়া চলে না। তোমার শাড়িটা বেশ ভালো, আর তাছাড়া তোমার এই শাড়িটা তো আমার দাদাই কিনে দিয়েছে, তুমি কি একা পরে নষ্ট করবে নাকি? তোমাকে তো বললাম মিতুল, সামনের সপ্তাহে আমার ভাইয়ের বিয়ে, এই শাড়িটা আমি তখনই পরব। তার আগে তুমি যদি আজকে পরে শাড়িটা নষ্ট করে দাও, তাহলে তো আগামী সপ্তাহের জন্য আমার কোনো ভালো শাড়িই থাকবে না। একটা শাড়ির জন্য তুমি আমাকে এত বড় বড় কথা বলছো? বিষয়টাকে তিল থেকে তাল করা তোমার স্বভাব বুঝি। দাঁড়াও, আমি মাকে রাখছি। মাই তো এই বাড়ির গার্জিয়ান, আজকে মাই সমস্ত কিছুর একটা বিহিত করবে। মা বলুক তার বৌমা এমন কোন মহারানী একটা শাড়ি ননদকে দিতে পারছে না। আমি তো একেবারের জন্য নিতে চাইছি না, মাত্র একদিনের জন্য পরব। আবার এসবের মধ্যে তোমার মাকে টানার কি আছে? তোমার তো অনেক ভালো ভালো শাড়ি আছে, সেগুলো পরেও তো বন্ধুর বিয়েতে যাওয়া যায়। আমার শাড়িটা নিয়ে কেন টানাটানি করছো? আর তাছাড়া তোমার দাদা বা মা যদি এই বিষয়টা শুনে, তাহলে তারা দুজনে আমাকে ভুল বুঝবে। তুমি এই বিষয়টাকে আর বাড়িও না। আমার তো আর তোমার মতন প্রচুর পরিমাণে শাড়িও নেই। বললাম না আমার শাড়িগুলো কেমন পুরনো আর মেরমেরে হয়ে গেছে, সেগুলো পরে আর বিয়ে বাড়ি যাওয়া যায় না। ঠিক আছে, তুমি যখন কথা বাড়াচ্ছই তখন আমি মাকেই ডাকি। কথা শেষ করে মিতুল মায়ের ঘরে গেল। তারপর জানি না সে মাকে কি নালিশ করল। শাশুড়ি মা গটগট করে নীলার ঘরে এসে উপস্থিত হলেন। ততক্ষণে নীলার শাড়ি দুটো ভাঁজ করে আলমারিতে রাখা হয়ে গেছে। হাতে শাড়ি না দেখতে পেয়ে মিতুল বলল, দেখছো মা বৌদি কেমন হিংসুটে, একটা শাড়ি চাইলাম পরার জন্য, অমনি সেটা কিনে আলমারিতে গুছিয়ে ভরে দিল। তুমি কিছু বলো তো, তোমার বাড়িতে থেকে ও কেন আমার সাথে এত হিংসুটেপনা করবে? বৌমা যতই ভালো হোক না কেন, একবার যখন নিজের মেয়ে বলে দিয়েছে তার বৌমা হিংসুটে, তখন শাশুড়ি মা সেটাই বিশ্বাস করলেন। আর তারপর মুখ ফুলিয়ে সুমনা দেবী বললেন, এসব কি শুনছি নীলা, তুমি নাকি তোমার একমাত্র ননদকে একটা শাড়ি চেয়েছে, পরতে দাওনি। কি করবো সব শাড়ি ভরে রেখে দিয়ে? তাও যদি জানতাম তোমার বাপের বাড়ি থেকে দিয়েছে শাড়িগুলো, তাহলে না হয় তোমার এত হিংসুটেপনা আমি মেনে নিতাম। সবই তো আমার ছেলের কষ্টের টাকায় কেনা, আর তুমি কিনা তারই বোনকে পড়তে দিচ্ছ না।
নীলা বুঝতেই পারল আজ তার ননদ তার শাশুড়ি মাকে এতটাই মন বিষিয়ে দিয়েছে যে তার শাশুড়ি মা তার একটাও কথা বিশ্বাস করবে না। তবু শাশুড়ি মাকে বিশ্বাস করানোর জন্য নীলা বলল, আপনার মেয়ে আপনাকে মিথ্যা কথা বলছে মা, আপনি তার কথা শুনে আমাকে কথা শোনাচ্ছেন? এত বড় কথা? তুমি আমার মেয়েকে মিথ্যেবাদী বলো? তুমি জানো আজ আমার ছেলে বাড়ি এলে তাকে যদি এসব কথা বলি সে তোমাকে আস্ত রাখবে না। বাড়ির বউয়ের মতো থাকো, বেশি উড়োতাড়া করলেই ডানা দুটো ছেটে দেব। কথা শেষ করে সুমনা দেবী জোরপূর্বক আলমারির টান দিতে থাকেন। আলমারি ততক্ষণে তালা দেওয়া হয়ে গিয়েছিল। চাবি ছাড়া আলমারি খোলা সম্ভব নয়। সবকিছু জানার পরেও সুমনা দেবী আলমারিতে বেশ জোরে জোরে দুবার টান দিলেন। এ সমস্ত করতে দেখে নীলা বলল, মানছি আপনার ছেলে শাড়িগুলো কিনে দিয়েছে, কিন্তু তাই বলে 2000 টাকার দামের শাড়ির জন্য আপনি আমার বাবার দেওয়া আলমারি ভেঙে ফেলবেন? দেখছো মা কেমন নিজের বাবার আলমারির দাম তুলে খোটা দিচ্ছে? সত্যি জানি না কোথা থেকে এত বুকের পাঠা পেয়েছে সে। শাশুড়ি ননদের সাথে কেমন আচরণ করতে হয় সেটাও জানে না। ভারী তো আমার আলমারি, সেটার জন্য এত কাণ্ড। তাও যদি গোদরেজের দামি আলমারি হতো। আসুক আজকে ছেলে বাড়িতে, তাকেই বলবো, হয় তার বউ থাকবে বাড়িতে, আর না হলে তুই আর আমি। সাধারণ একটা শাড়ি চাওয়া নিয়ে আপনার বাড়িতে থাকা না থাকার প্রসঙ্গে চলে এলেন মা। আমি কি বলেছি এ বাড়িতে আমি একাই থাকতে চাই? ঠিক আছে, আপনার মেয়ে যদি আমার এই অল্প দামের শাড়িটা পরে বিয়ে বাড়িতে যেতে চায় তাহলে যাক, আমার কোনো আপত্তি নেই। বলে নীলা ড্রয়ার থেকে চাবিটা নিয়ে আলমারি খুলে ননদের হাতে শাড়ি দুটো দিল। তারপর বলল, তোমার পছন্দ হয়েছিল নীল শাড়িটা, কিন্তু লাল শাড়িটাও তুমি নিয়ে যাও। একটা শাড়ি না পরতে পেলে আমার এমন কিছু আসবে যাবে না। সামনের সপ্তাহে বাইরের বিয়ে ছিল, তাই ভেবেছিলাম এ শাড়িটা পরব। নীলার হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে মিতুল শাড়িটা নিজের গায়ে ঠেকাল। তারপর বৌদির ড্রেসিং টেবিলের কাছে শাড়িটা নিজের গায়ে জড়িয়ে বলল, দেখো মা, এই শাড়িটা আমাকে কত সুন্দর মানিয়েছে। ওরে চাপা রঙে কি এই শাড়ি মানায়? দাদা যে কেমন চোখ, সারা বাজার থেকে দামি দামি শাড়িগুলো বউর জন্য নিয়ে আসবে। বউর তো রঙের ছিঁড়ি নেই। এসব শাড়ি পরে ওকে পেতনির মতো লাগে। সে কি আর ওকে বললেও বুঝবে? যাই হোক, এই শাড়িটা আমি নিয়ে যাচ্ছি, বিয়েবাড়ি থেকে ফিরে এসে দিয়ে দেব। তোমাকে না বলে নিয়ে গেলে ভাববে হয়তো চুরি করে নিয়েছি, তাই বলতে বাধ্য হলাম। নীলা দেখল তার ননদ তারই ড্রেসিং টেবিলের কাছে নামিয়ে রাখা এবছর বিবাহবার্ষিকীর দামি নেকলেসটা নিয়ে যাচ্ছে, যেটা তার স্বামী তাকে উপহার দিয়েছিল। সেটা সে একবারও গায়ে চড়িয়ে দেখেনি, অথচ ননদের বায়না সে নাকি সেটাই নেবে। বেশি কিছু বলতে গেলে বাপের বাড়ির খোটা দেওয়া এদের স্বভাব। তাই নীলা চুপচাপ দেখল, কিছুই বলল না তেমন। শোনো বৌমা, আজ বলে গেলাম, এবার থেকে আমার মেয়ে তোমার ঘরে এলে যে জিনিসটা চাইবে তুমি বিনা কোনো কৈফিয়তে ওকে সেটা দিয়ে দেবে। ওই বাড়ির একমাত্র মেয়ে, এবারের সমস্ত কিছু জিনিসের উপর ওর অধিকার রয়েছে। আমরা কেউ ওকে কোনো জিনিসে বারণ করি না, আর তুমি এবার থেকে ওকে কোনো জিনিস নিতে বারণ করবে না। চল আয় মিতুল, তোকে আবার রাত্রিবেলা বিয়ে বাড়িতে যেতে হবে। এর কাছে দাঁড়িয়ে সময় নষ্ট করলে শাস্তে দেরি হয়ে যাবে। মিতুল আর মিতুলের মা দুজনে ঘর থেকে বেরিয়ে গেল। নীলা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবল, এমন একটা শ্বশুরবাড়ি সে পেয়েছে যেখানে তার বরের কোনো কথা কাটে না। বেশি কিছু বলতে গেলে বাপের বাড়ির খোটা শুনতে হয় নীলাকে, কিন্তু এবারে ছেড়ে কিছুতে চলে যেতে পারছে না সে। নীলা নিজের স্বামীর প্রতি একটা মায়া বসে গেছে। শাশুড়ি আর ননদ যত অত্যাচার করুক, তবুও স্বামীর মুখের দিকে তাকিয়ে এবারে ছাড়তে পারছে না সে। পৃথিবীর কত প্রান্তে কত মেয়েরাই বোধ হয় এভাবেই প্রিয় মানুষের মুখের দিকে তাকিয়ে শ্বশুর শাশুড়ির অপমানের কোনো জবাব দিতে পারে না।